এখন তোমাদের শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পাকা ফলার। পাড়াগাঁয়ে এক ফলারে বামুন ছিল। তাকে যারা নিমন্ত্রণ করত তারা সকলেই খুব গরিব। দই চিড়ের বেশি কিছু খেতে দেওয়ার ক্ষমতা তাদের ছিল না। ব্রাহ্মণ শুনেছিল দই চিড়ের ফলারের থেকে পাকা ফলারটা ঢের ভালো। এরপর যে ফলারে নিমন্ত্রণ করতে এলো তাকে সে বলল পাকা ফলার খাওয়াতে হবে। সে বেচারা তো গরিব লোক, পাকা ফলার সে কোথা থেকে দেবে? তাই সে বিনয় করে বলল, মশাই, পাকা ফলার দেওয়া কি জাটতার কাজ? রাজারাজরা হলে তবে পাকা ফলার দিতে পারে। এই কথা শুনে ব্রাহ্মণ বলল, তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাবো। ব্রাহ্মণ পাকা ফলার খাবার জন্য রাজার বাড়ি চলল। পথে যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, রাজার বাড়িটা কোনখানটায়? একজন তাকে রাজার বাড়ি দেখিয়ে বলল, ওই যে পাকা বাড়ি দেখছো, ওইটে রাজার বাড়ি। পাকা বাড়ির কথা শুনে সে ভারী আশ্চর্য হয়ে রাজার বাড়ির দিকে তাকালো। সে দেশের সব লোকের কুঁড়ে ঘর, খালি রাজার একটা সুন্দর পাকা বাড়ি ছিল। রাজার বাড়ি দেখে ব্রাহ্মণের মুখে লাল পড়তে লাগলো। সে গদগদ স্বরে বলল, পাকা বাড়ি, আহা হা হা, পাকা বাড়ি বটে, তা হবে নাই বা কেন? সে যে রাজা, তাই সে অমন বাড়িতে থাকে। ওটা তৈরি করতে না জানি কত ক্ষীর, ছানা আর চিনি লেগেছিল। এই মনে করে ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়ে রাজার বাড়ির একটা কোণ কামড়ে ধরল, আবার তখনই উহু করে কামড় ছেড়ে দিল। তারপর সে ভাবতে লাগলো, তাই তো এই পাকা ফলারের এত নাম। আর খানিক ভেবে সে বলল, ওহো, বুঝেছি, নারকেলের মতন আর কি, ওটা ওর খোলা, আসল জিনিসটা ভিতরে আছে। এই বলে সে আগের থেকে আরও দ্বিগুণ উৎসাহে কামড়াতে শুরু করলো। তার দুটো দাঁতই ভেঙে গেল, তাতেও তার গ্রাহ্য নেই। কামড়াতে কামড়াতে সে সেই কোণের অনেকটা ভেঙে ফেলল, আর মনে করল তার বেশি দেরি নেই, এরপরই পাকা ফলার আসবে। এমন সময় কোথা থেকে মস্ত পাগড়িওয়ালা এক দরোয়ান এসে তাকে ধরে ফেলল। আরে ঠাকুর, क्या करते हो? महाराज का इमारत खा डालते हो, चलो तुम हमारे साथ। এই বলে দরোয়ান তাকে রাজার কাছে নিয়ে গেল। দরোয়ানের কাছে সব কথা শুনে রাজা বলল, কি ঠাকুর, ওখানে কি করছিলে? ব্রাহ্মণ বলল, মহারাজ, আমি পাকা ফলার খাচ্ছিলুম। খোলাটা না ভাঙতে ভাঙতে এই বেটা দরোয়ান আমাকে ধরে এনেছে। এই কথা শুনে রাজামশাই হাসতে লাগলেন, আর বেশ বুঝতে পারলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি। যাই হোক, তার সাদাসিধে কথাগুলো রাজার বেশ ভালোই লাগলো। সুতরাং তিনি হুকুম দিলেন, এই ব্রাহ্মণকে পেট ভরে পাকা ফলার খাওয়ার মতো ময়দা, ঘি আর মিঠাই দাও। ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করতে করতে ময়দা, ঘি আর মিঠাই নিয়ে ঘরে ফিরল। আসবার সময় বলে আসলো, পাকা ফলার খেয়ে আবার রাজামশাইকে আশীর্বাদ করতে যাবে। পরদিন সকালে রাজামশাই হাত মুখ ধুয়ে সভায় এসেই সেই ব্রাহ্মণকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর, কাল পাকা ফলার খেলে কেমন? ব্রাহ্মণ বলল, মহারাজ, অতি চমৎকার খেয়েছি। পাকা ফলার কি আর মন্দ হতে পারে? গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল, জল দিয়ে গুলে নিতে শেষে তরল হলো, কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল। ময়দা আর ঘি দিয়ে যে লুচি তৈরি করতে হয় ব্রাহ্মণ বেচারা তা জানতো না, কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকেই ঘি আর মিঠাই দিয়ে মেখে খাওয়ার চেষ্টা করেছিল। সহজে তরল হলো না দেখে তার সঙ্গে আবার জল মিশিয়েছিল। খেতে তার খুবই ভালো লেগেছিল, তবে পেটে রইল না, এই যা দুঃখ। রাজা দেখলেন লুচি নিজে তৈরি করে খেতে হলে ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার আর খাওয়া হচ্ছে না। সুতরাং তিনি তার রসুয়ে বামুনদের একজনকে ডাকিয়ে বললেন, এখান থেকে ময়দা, ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার পাই খাইয়ে দাও। রসুয়ে বামুন ফলারে বামুনকে তাদের বাড়ি দেখিয়ে বলল,
আমি খাবার তৈরি করে রাখবো, বিকেলে আপনি এসে খাবেন। আমি বাড়ি থাকবো না, আমার ছেলে আপনাকে খেতে দেবে। ব্রাহ্মণ রাজি হয়ে বাড়ি গিয়ে বিকেলবেলার জন্য অপেক্ষা করতে লাগলো। রসুয়ে বামুনের সেই ছেলেটা ভালো ছিল না, চোরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। রসিয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করে ছেলেকে বলল, সেই লোকটা এলে তাকে বেশ করে খাওয়াস। তার ছেলে বলল, তার জন্য চিন্তা করো না, আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো। রসিয়ে বামুন রাজবাড়িতে রান্না করতে চলে গেল, আর তার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল। 200-এর বেশি লুচি আর তরকারি মিঠাই এইসব তৈরি করলো। খানচারেক লুচি আর খানিকটা তরকারি ফলারে বামুনের জন্য রেখে আর সমস্ত সেই হতভাগা তার সেই বন্ধু আর নিজের জন্য রেখে দিল। ফলারে বামুন আসলে পর সে সেই 4খানা লুচি তাকে খেতে দিল। সে বেচারা তো জন্মেও লুচি খায়নি, তাতে আবার এমন চমৎকার লুচি। এমন জিনিস 2-4টে মাত্র খেয়ে তার পেট তো ভরলই না, বরং তার খিদে আরও বেড়ে গেল। সে খালি দুঃখ করতে লাগলো, আহা হা হা, আর যদি খান কতক দিত। রসিয়ে বামুনের বাড়ি থেকে বের হয়ে ফলারে বামুন রাস্তা দিয়ে চলল। তার মনের দুঃখ রাখবার আর জায়গা ছিল না, চলে আর খালি বলে, আহা হা হা, আর যদি খান কতক দিত। এমন সময় হয়েছে কি, রাজার প্রধান ভাণ্ডারী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো 200-এর ময়দা আর তার মতন অন্য সব জিনিস মেপে দিয়েছে। ফলারে বামুনের ওই কথা শুনে সে জিজ্ঞাসা করল, কি ঠাকুরমশাই, কি যদি আর খান কতক দিত? ফলারে বামুন বলল, বাবা, আমি পাকা ফলারের কথা বলছি, রাজামশাই চিরজীবী হন, আমাকে যে জিনিস খাইয়েছেন, খালি যদি আর খান কতক হতো। ভাণ্ডারী জিজ্ঞাসা করল, আপনাকে কখানা দিয়েছিল? ফলারে বামুন বলল, 4টে পাকা ফলার আমাকে দিয়েছে। ভাণ্ডারী সবই বুঝতে পারল। সে কি ঠাকুরমশাই, 200-এর ময়দা দিয়েছি, তাতে কি মোটে 4খানা লুচি হয়? ব্রাহ্মণ বলল, হ্যাঁ বাপু, 4খানাই ছিল, আর তা খুব চমৎকার লেগেছিল। ভাণ্ডারী বলল, 200-এর ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয়। আমার মনে হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটাই বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে, আপনি আবার যান। ব্রাহ্মণ বলল, তাই নাকি? বাপু তুমি বেঁচে থাকো, হতভাগা, বেল্লি, বাঁদর, শয়তান, পাজি। বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির দিকে ছুটল। রসিয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে 4টে লুচি খাইয়ে বিদায় করে তার সেই বন্ধুর কাছে গিয়েছিল। সে চোরকে বলল, বন্ধু, ঢের লুচি তৈরি করে মাচার উপর রেখে এসেছি, তুমি শিগগির যাও, আমিও এই বাজার থেকে একটা জিনিস কিনেই এক্ষুনি আসছি। চোর রসুয়ে বামুনের মাচার উপর উঠে সবেই লুচির ঢাকনা খুলতে গেছে, এমন সময় ফলারে বামুন এসে উপস্থিত। কথা নেই বার্তা নেই, সেও একেবারে মাচায় গিয়ে উঠল। চোর পড়ল মুশকিলে, লুকাবার জায়গাও নেই, পালাবার পথও নেই। এখন সে যায় কোথায়? শেষটা মাচার কোণে একটা কাঠের থাম জড়িয়ে কোনো রকমে নিজেকে লুকিয়ে রাখল। একে সন্ধ্যাবেলা, তাতে আবার ফলারে বামুন নিতান্তই সাদাসিধে লোক, লুচি খাবার জন্য তার মনটা জারপান্নায় ব্যস্ত হয়ে রয়েছে, তাই সে চোরকে দেখতেই পেল না। ফলারে বামুন সামনে লুচি সন্দেশ তরকারি মিঠাই সাজানো দেখেই বসে গেল। পেটে যত ধরল তত সে খেলো, আর একটা হজমিগুলিরও জায়গা নেই। এমন সময় ভারী একটা মজা হলো। রসিয়ে বামুনের ছেলেও বাজার থেকে ফিরে এসেছে, আর ঠিক সেই সময় রসিয়ে বামুনও এসেছে। অন্যদিন সে প্রায় দুপুর রাতের আগে ফেরে না, কিন্তু সেদিন সে ভুলে একটা ঝাঁঝরা ফেলে গিয়েছিল, সেটার তার ভারী দরকার। ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এখনই ফিরে এলে যে? রসিয়ে বামুন বলল, ঝাঁঝরা ফেলে গিয়েছিলুম, তাই নিতে এসেছি। এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে, আর একটু হলেই তার দম আটকায়, পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে, কিন্তু সেখানে জল নেই। সে জল জল বলে চেঁচাতে চেষ্টা করলো, ভালো করে কথাও ফুটল না। রসিয়ে বামুন তার ছেলেকে বলল, ওটা কী রে? ছেলে দেখলো ভারী মুশকিল। সে ফলারে বামুনের কথা তো জানতো না, কাজেই সে মনে করেছে
যে ওটা তো তার বন্ধু, গলায় সন্দেশ আটকিয়ে বিশ্রী স্বরে জল চাইছে। আর বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধুর হাড়গোড় আস্ত রাখবে না। আর কিছু না বললেও হয়তোই এখনই মাচায় উঠে গিয়ে দেখবে। এমন সময় হঠাৎ তার একটা বুদ্ধি এলো। সে বলল, বাবা, ওটা নিশ্চয়ই ভূত, তা না হলে মাচার উপর থেকে অমন বিশ্রী আওয়াজ করছে কেন? ভূতের কথা শুনে রসিয়ে বামুন তো কাঁপতে লাগলো। আরও মুশকিলের কথা, ভূতটা জল চাইছে, তার কাছে জল নিয়ে যেতে কিছুতেই তো ভরসা হচ্ছে না। অথচ জল না পেলে সে যদি ভয়ানক চটে যায়, তারপর সে কি করবে তার ঠিক কী? ছেলের ভারী ইচ্ছা সেই ভূতকে জল দেয়, কিন্তু রসিয়ে বামুন বলল, তা হবে না যদি তোর ঘাড় ভেঙে দেয়। এই সময় তার মনে হলো যে মাচার উপর কয়েকটা নারকেল ছাড়ানো আছে, তাই সে ভূতকে বলল, মাচায় নারকেল আছে, থামে আছড়ে ভেঙে জলটা খাও। ফলারে বামুনের হাতের কাছেই নারকেলগুলো ছিল। সে তার একটা হাতে নিয়ে থামে আছড়ে ভাঙতে গেল। এদিকে থাম জড়িয়ে চোর দাঁড়িয়েছিল। ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করে সেই চোরের মাথাতেই নারকেল আছাড় মেরেছে। একেবারে মাথা ফেটে যাবার জোগাড় আর কি। এরপর একটা মস্ত গোলমাল হয়ে গেল। নারকেলের বাড়ি খেয়ে চোর তো ভয়ানক চেঁচিয়ে উঠল, আর তাতে চমকিয়ে গিয়ে ব্রাহ্মণ হাউ মাউ করতে লাগলো। গোলমাল শুনে পাড়ার সমস্ত লোক সেখানে এসে জড়ো হলো। আসল কথাটা জানতে এরপর আর বেশি দেরি হলো না কারণ। চোর ধরা পড়ল, আর রসিয়ে বামুন তার সেই ছেলেকে ঝাঁঝরা দিয়ে এমন ঠ্যাঙালো যে কি বলবো।